তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন নিরপেক্ষ ন্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি, কারণ এই ক্লাসটা করলে তোমার নিরপেক্ষ ন্যায় লজিক আর কোনোদিনই ভুল হবে না। তো আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা হচ্ছে এই যে পরীক্ষায় প্রশ্ন এইভাবে থাকবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে এই যে আদর্শ আকার রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। তো এই যে প্রশ্ন পরীক্ষায় এভাবে থাকবে, কিন্তু যেমন এই প্রশ্নটা, এটা প্রশ্ন, এটার যৌক্তিক আকার আদর্শ আকার, এটা দোষ, এটা সংস্থান, এটা বিচার। ক্লিয়ার? তো এগুলো তো সবাই পারছো, এটাও পারছো, কারণ আমি যেভাবে শিখিয়েছি তোমরা সেভাবে পারছো, সংস্থানটাও পারছো, দোষটাও পারছো। কিন্তু যখন বিভিন্ন যুক্তি দেখছো, প্র্যাকটিস করতে দেখছো, তখন তোমাদের সমস্যা হচ্ছে এখানে, এটা সমস্যা হচ্ছে। আর এটা যে যার সমস্যা হবে, এটা এই উত্তরটা সঠিক কখনোই আসবে না। কেন? কারণ পুরো লজিকটা ডিপেন্ড করছে কিন্তু এই শুরুটার উপরই, মানে যৌক্তিক আকারটার উপরই শুরু ডিপেন্ড করছে। তাই এটা যদি ভুল হয়, তোমার এই নিয়মে তুমি যতই নিয়ম মেনটেন করো, আলটিমেটলি এর উত্তরটা ভুল, তো গোটা সিস্টেমটাই ভুল হয়ে যাবে, আলটিমেটলি গোটা নাম্বারটা 0, কোনো লাভ নেই। তাহলে তোমাকে শুরুটা কী যেমন বচনটা যদি ভুল হয়, তার গুণ পরিমাণ তোমার যতই ঠিক হোক আর আলটিমেটলি 0। যেমন আবর্তনের বিবর্তন, বিবর্তনে আবর্তন, বিবর্তন আবর্তন লজিক তোমার যতই ঠিক হোক, বচনটাই যদি ভুল হয়, লাভ আছে কি? কোনো লাভ নেই। ঠিক তেমনি নিরপেক্ষণের লজিকের মেইন শুরুবাতটাই হচ্ছে যৌক্তিক আকার বা আদর্শ আকার। তাই এটা যদি ভুল হয়, তোমার লজিকের কোনো লাভ নেই। এটা যে সাজাতে পারবে সে পুরো লজিকটা পারবে। তো তোমরা জানো আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের শেখাচ্ছি কত রকমভাবে যুক্তি পরীক্ষায় আসে এবং কিভাবে করলে তোমরা সঠিক উত্তরটা বার করতে পারবে, মানে শুরুয়াতটা ভালো করে করতে পারবে, যৌক্তিক একটা একদম অরিজিনাল নির্ভুলভাবে করতে পারবে। তো তোমরা দেখে নাও। আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায়। আমি কমপ্লিট করে দিয়েছি, পুরো টিউশনটা কিন্তু প্লে লিস্টে রয়েছে। প্রত্যেকটা অধ্যায় যেমন নিরপেক্ষ নেই, এমন কোনো লজিক নেই আমি শেখাইনি, আর এমন কোনো লজিক নেই যে আমি শেখাবো আর পরীক্ষা মানে আমি শেখাইনি আর পরীক্ষা আসবে, এটাও হতে পারে না। প্রত্যেকটা লজিক শিখিয়েছি, কিন্তু তারপরেও অনেকের সমস্যা হচ্ছে যৌক্তিক আকার বার করতে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি। অবশ্যই এই ক্লাসটা করে মেইন টিউশনে গিয়ে নিরপেক্ষণে 2025 ফুল টিউশন গিয়ে বাকি প্রত্যেকটা লজিক ক্লাসগুলো করবে, দেখবে সব জলের মতো ক্লিয়ার। বাকি প্রত্যেকটা ওদের কমপ্লিট করবে, ঠিক আছে? 100তে 100 যদি পেতে হয়, আমার ফুল টিউশনটা প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে। তো চলো, অনেক কথা হলো, এবার চলো কাজে ফিরা যাক, ঠিক আছে? তো এই যে একটা উদাহরণ দেখো, ডেকার্ত, হিউম, নন, এগুলো মনে রাখার আগে তাহলে তোমাদেরকে কি মনে রাখতে হবে? তোমাদেরকে এই কয়েকটা কথা আগে মনে রাখতে হবে। সিদ্ধান্তটা বার করার যে মূল যে বিষয়, এই কয়েকটা, এটাই হচ্ছে এখানেই তোমাদের মূল অস্ত্র, এখানেই হচ্ছে মূল অস্ত্র লুকিয়ে আছে। দেখে নাও। অতএব এই যে নিরপেক্ষণের মূল নিয়ম, এখানেই তোমাদের কারসাজি লুকিয়ে আছে। আদর্শ আকার বা যৌক্তিক আকারের যে নিয়ম, এই যে ভালো করে দেখো, কোনো বইয়ে পাবে না লেখা এগুলো, ঠিক আছে? অতএব সুতরাং কাজেই, মনে রাখো, খাতায় লিখে নাও, অতএব সুতরাং কাজেই থাকলে পরের বাক্যটা সিদ্ধান্ত। ক্লিয়ার? তারপরে দেখো, যেহেতু সেহেতু একসাথে থাকলে, মানে যে যুক্তিটা থাকবে সেই যুক্তিতে যদি যেহেতু সেহেতু একসাথে থাকে, তাহলে সেহেতুর পরের বাক্যটা সিদ্ধান্ত। আলটিমেটলি তো সিদ্ধান্তটা বার করাই তো মেইন। ক্লিয়ার? তারপরে এটা দেখো, কারণ কিংবা কেননা যেহেতু, এটা দেখো কারণ কিংবা কেননা, আবার এই কটার মধ্যে যদি আবার দেখি, কারণ কিংবা কেননা যেহেতু, এই চারটার মধ্যে যদি দেখি ওই যুক্তিটার মধ্যে, তাহলে আমরা তার আগের বাক্যটা সিদ্ধান্ত হবে। ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে না খাতায় এক্ষুনি লিখে নাও যদি নিরপেক্ষণের সঠিক। কারণ পরীক্ষায় কোন শব্দ দিয়ে যুক্তি দিবে ধরতেই পারবে না, কিন্তু এগুলোর মধ্যে থেকেই দেবে। আর এগুলোর প্রত্যেকটা লজিকের আমি কিন্তু করিয়েছি মেইন টিউশনে, তোমরা দেখে নেবে। কিন্তু আজকে তোমাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিভাবে করতে হয়। ক্লিয়ার? তাহলে এগুলো মনে থাকবে। চলো এবার লাইভ লজিকটা দেখা যাক। যেমন এই একটা প্রশ্ন,
ডেকার্থ হিউম নন, যেহেতু হিউম একজন, ডেকার্থ হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক, সেহেতু ডেকার্থ একজন দার্শনিক হন। তার মানে এই দেখো গোটা লাইনের মধ্যে কি আছে, যেহেতু সেহেতু আছে, তাহলে এই যে যৌক্তিক আকার আদর্শ আকার, তাহলে ডেকার্থ নন একজন দার্শনিক, এটা সিদ্ধান্ত ই বচন। কেন হলো? কারণ এক্ষুনি বললাম যে ভালো করে দেখে নাও, এই যে কি বললাম, যেহেতু সেহেতু একসাথে থাকলে সেহেতুর পরের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে বোঝা গেল এই পুরো লাইনে যেহেতু সেহেতু যেহেতু সেহেতু আছে, তার মানে সেহেতুর পরের লাইনটা সিদ্ধান্ত, তার মানে এই লাইনটা সিদ্ধান্ত হবে। তো এটা কি ডেকার্থ একজন দার্শনিক হতে পারেন না, আলটিমেটলি কোন বচন হবে? ডেকার্থ নন একজন দার্শনিক। ক্লিয়ার? তো সিদ্ধান্তটা বার করলেই তো বাকিটা বার হয়ে যাবে, কারণ এই দুটো তিনটে লাইনের মধ্যে একটা লাইন বার করে দিলে বাকি যে দুটো লাইন তো সেটা থেকে আইডেন্টিফাই করতে হবে। আর সিদ্ধান্তেরটা হচ্ছে এটা ই বচন হবে। এবার বচন কিভাবে হবে সেটা তো অলরেডি ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ওটা বচন অধ্যায়। নিরপেক্ষণে লজিক করতে এসে যদি তুমি নতুন করে বচন শেখো, তাহলে এখনই সময় আছে এই অধ্যায়ের নোটগুলো মুখস্থ করো, তোমাকে লজিক করতে হবে না। ক্লিয়ার? তো ডেকার্থ, তাহলে এটা হচ্ছে, এটা এস পথ, এটা পি পথ। ক্লিয়ার? সিদ্ধান্ত। তো এই যে সিদ্ধান্তটা মেন হচ্ছে সাজানোটা, সিদ্ধান্তের উদ্দেশ্য পথ, এটা হচ্ছে বিধেয় পথ দিতে হয়, তারপর এই সবার আগে সিদ্ধান্ত নিতে হয়, নিচ থেকে উপরে উঠতে হয়। তো এই দুটো লাইনের মধ্যে, তিনটে লাইনের মধ্যে একটা লাইন তো হয়ে গেল, বাকি দুটো লাইন পড়ে থাকলো। এবার সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্তের এই যে উদ্দেশ্য পথটার নাম এস, এস মানে পক্ষপথ, পি মানে সাধ্যপথ। ক্লিয়ার? এই এস শব্দটা এবার দেখতে হবে, এক লাইন তো হয়ে গেছে, যেখানে আছে মানে ডেকার শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে আছে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তাহলে ডেকার শব্দটা কোথায় আছে খোঁজাচ্ছে, যে এখানে আছে, তার মানে এটাও একটা বচন। তো এটা কোন বচন হবে? এটাও ইউ বচন হবে, ডেকার্থ নন হিউম, ব্যাস এটাও ইউ বচন। তো দুইটা হয়ে গেল, বাকি যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে কি পড়ে থাকলো, এই লাইনটা পড়ে থাকলো, এই যে যেহেতু হিউম, যেহেতুটা তো হবে না, এটা তো মেন বচনটা এটা হবে, হিউম একজন দার্শনিক, তো হিউম হন একজন দার্শনিক, এই বচন, ব্যাস সাজানো হয়ে গেল। তো এটাই তো এই আজকের ক্লাস ছিল এটাই। এই যে দোষ কিভাবে হলো, পুরো টিউশনটা দেখে নেবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে, সঙ্গে ফুল টিউশনটাও আছে, ক্লাসগুলো বাকি ক্লাসগুলো দেখে, যেহেতু এটার ইম্পর্টেন্ট ক্লাস, কিভাবে এখানে সমস্যা হচ্ছে, তাই এই জন্য এটা। তো বাকিগুলো ক্লাস করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, বাকি ক্লাসগুলো দেখে নেবে কিভাবে ওগুলো করিয়েছি, প্রত্যেকটা ক্লাস আছে। তো ক্লিয়ার? এটা একটা উদাহরণ যেহেতু সেহেতু দিয়ে। এবার চলো নেক্সট হচ্ছে, নেক্সট উদাহরণ দেখাচ্ছি। এবার নেক্সট হচ্ছে এই যে এই বাক্যটা দেখো, নেক্সট হচ্ছে এবার এই বাক্যটা দেখো, প্রত্যেকটা যৌক্তিক আকার কত রকম শব্দ দিয়ে তোমাদের যৌক্তিক আকার হয় তোমরা দেখো। এবার নেক্সট প্রশ্ন দেখো, এটাও মনে করো পরীক্ষায় কোন যুক্তি দিবে কোনো ঠিক নেই, তার জন্য তোমাকে সব ধরনের দিয়ে প্র্যাকটিস করতে হবে, আর যেগুলো আমি প্রত্যেকটা ক্লাস করিয়েছি। দেখো, কোনো কিছু একসঙ্গে বিষাক্ত নিরাপদ নয়, সাপ নিরাপদ নয়, যেহেতু সাপ বিষাক্ত। তার মানে এবার ভালো করে দেখো, এবার কি বলছে এখানে, কিন্তু এখানে কোনটা মিলছে ভালো করে দেখো, দেখো কি বলছে, কারণ কিংবা কেননা যেহেতু থাকলে তার আগের বাক্যটা। এবার এই যেহেতু সেহেতু তো একসাথে মিলছে না, এখানে কি যেহেতু সেহেতু একসাথে আছে? নেই, তাহলে এই লাইনটা হবে না, তাহলে এই লাইনটা মেনটেন করবো না। এবার এখানে হলো কারণ কিংবা কেননা যেহেতু, কারণ এই যে শব্দগুলোর মধ্যে যে কোনো একটা মিলে গেছে, এই যে মিলে গেছে, যে কোনো একটা মিলে গেছে। ক্লিয়ার? তাহলে এই লাইনের ক্ষেত্রে এবার আমরা কি করব, তার আগের বাক্যটা সিদ্ধান্ত হবে। তাহলে এই যে যেহেতু আছে তার আগের বাক্য, তার মানে যে সাপ নিরাপদ না, এটা সিদ্ধান্ত হবে। তো এই যুক্তির ক্ষেত্রে, নিরপেক্ষণ এই যুক্তির ক্ষেত্রে দেখো ভালো করে, যে কোনো সাপ নয় নিরাপদ ই বচন হলো। ক্লিয়ার? তাহলে সিদ্ধান্তটা বার করা মেইন, আর সিদ্ধান্ত বার করার পর তো এখান থেকে এটা কিভাবে আসবে সেটা তো আমি প্রত্যেকটা লজিকে শিখিয়েছি। সিদ্ধান্তের উদ্দেশ্য পত্তা এস আর বিধপত্তা পি, তারপর এস শব্দটা যেখানে থাকবে এক লাইন পর যেটা থাকবে সেটা দ্বিতীয় নাম্বার লাইন, যে সাপ বিষাক্ত, যে সাপ হয় বিষাক্ত প্রাণী, তারপর হচ্ছে যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে, ব্যাস মেন তো সিদ্ধান্তটা বার করলেই তো হয়ে গেল। তারপর এস পত্তা যেখানে থাকবে সেটা দ্বিতীয় নাম্বার লাইন, আর যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে, ব্যাস হয়ে গেল। তার মানে বোঝা গেল? তাহলে যেহেতু থাকলে কি ধরনের যুক্তি। এবার চলো নেক্সট যুক্তি, আমি সমস্ত যুক্তিগুলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এবার হচ্ছে নেক্সট, এবার দেখো এটা দেখো, মানুষেরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তারা সকলে দ্বিপদ বিশিষ্ট, কাজেই সকল দ্বিপদ বিশিষ্ট জীব বুদ্ধিবৃত্ত। মানে একবার এক এক রকমের যুক্তি বলবে, তবে তুমি কখন পারবে, যখন তুমি পুরো নিয়মটা জানবে। তাহলে এক্ষেত্রেও তোমাকে সিদ্ধান্ত বার করতে হবে। তো এটার উত্তর কোনটা? এটার উত্তর এটা কিন্তু কিভাবে হলো, ওই যে বললাম এগুলো মুখস্থ রাখতে হবে, এই নিয়মটা ফলো করবে তবেই পারবে। কি আছে, অতএব সুতরাং কাজেই থাকলে পরের বাক্যটা সিদ্ধান্ত, যখন যে লাইনটা মিলবে সেই লাইনটা অনুযায়ী
ফলো করতে হবে। যেহেতু সেহেতু থাকলে সেহেতুর পরেরটা, কারণ কিংবা কেন থাকলে যেহেতু থাকলে তার আগের বাক্যটা। তো এখানে অতএব সুতরাং কাজে, তার মানে এই লাইনের ক্ষেত্রে মিলে যাচ্ছে। যেই লাইনটা মিলবে কোনটাই, যে অতএব সুতরাং কাজে মিলে গেছে, এই যে অতএব সুতরাং কাজে মিলে গেছে, তাহলে তোর পরের বাক্যটা, তার মানে সকল দ্বিপদ বিশিষ্ট বুদ্ধিমান, তার মানে এই লাইনটা সিদ্ধান্ত হবে। তো ভালো করে দেখো, এই যুক্তি এই যুক্তির ক্ষেত্রে যৌক্তিক আকার হচ্ছে এই যে সকল, তার মানে এটা হলো সিদ্ধান্ত এ বচন। তো এই লাইনটা বার করলে তারপরে এটা বার করতে পারবে, তার এটা বার করতে পারবে। কেন? কারণ এই লাইনটার উদ্দেশ্যপত্তা এস, বিধেয়পত্তা পি। তারপর এই তিনটে লাইনের মধ্যে একটা লাইন তুলে নেওয়া হয়ে গেল। তারপর দ্বিতীয় নাম্বার লাইনটা কি করে আসবে? কারণ এস শব্দটা যেহেতু দ্বিপদ বিশিষ্ট যেখানে থাকবে সেটাই হবে। তার মানে একটা লাইন তো নেওয়া হয়ে গেছে, দুটো লাইন পড়ে আছে। দ্বিপদ বিশিষ্ট কোথায় আছে? এই যে তারা সকলেই দ্বিপদ বিশিষ্ট, তার মানে তারা বলতে কারা? তারা বলতে মানুষেরা, তারা বলতে মানুষেরা। তো তার মানে কি সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট জীব, এ বচন। তারপর যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে। ব্যাস, কিভাবে হলো বোঝা গেল? এগুলো প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করা আছে, আলাদা আলাদা করা আছে। এখন এই মুহূর্তে যে ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যৌক্তিক আকারটা কত রকমভাবে হয় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বাকি সংস্থার মূর্তি বোধতায় বিচার প্রত্যেকটা ক্লাস আছে, পুরো টিউশনটা দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস আছে একদম থ্রোলি, স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে প্রত্যেকটা ক্লাস। যেহেতু সমস্যা হচ্ছিল, তোমরা অনেকে কমেন্ট করে বলছো যৌক্তিক আকারটা পারছো না, তাই আমি এক্সট্রা করে এই ক্লাসটা করাচ্ছি। ক্লিয়ার? এবার নেক্সট একটা উদাহরণ দেখো। নেক্সট একটা উদাহরণ দেখো যে হ্যাঁ, এবার দেখো এই যে নেক্সট উদাহরণ দেখো। এই যেখানে দেখো, অনেক সরকারি অফিসারি অধ্যাপক, কেননা তারা এমএ পাস, তারা সকলে অধ্যাপক। হ্যাঁ, আর সকল অধ্যাপকই অবশ্যই এমএ পাস। তো এই যে যুক্তিটা দেখছো, এর যৌক্তিক আকারে এটা কেন হলো, কি করে বুঝবে? এই যে ভালো করে দেখো, এখনই তোমাদেরকে আমি দেখালাম, এগুলো মনে রাখতে হবে। মিলে অতএব সুতরাং কাজেই আগে দেখবো আছে নাকি। অতএব সুতরাং খোঁজার চেষ্টা আছে? নেই নেই নেই। তারপর কি খোঁজার চেষ্টা করবো? যেহেতু সেহেতু আছে কি একসাথে? নেই। তারপর যেহেতু সেহেতু নেই। তারপর কি খোঁজার চেষ্টা করবো? কারণ কিংবা কেননা। যেহেতু আছে কি একসাথে? এগুলো শব্দের মধ্যে যেটা খুঁজে পাবো তার আগের বাক্যটা মিলে গেছে। ভালো করে দেখো যে কেননা মিলে গেছে, যে কেননা মিলে গেছে। তাহলে এই নিয়মের ক্ষেত্রে, এই 3 নম্বর লাইনের ক্ষেত্রে কি তার আগের বাক্যটা সিদ্ধান্ত হবে। তাহলে এক্ষেত্রে আগের বাক্যটা মানে কোনটা? এই যে তারা অনেক সরকারি অফিসারি, হ্যাঁ, অধ্যাপক, এটা হবে সিদ্ধান্ত। তো এই যে 3টে লাইনের মধ্যে এটা সিদ্ধান্ত কেন হলো বোঝা গেল। কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, আই বচন। ক্লিয়ার? এবার তোমাদের সমস্যা হচ্ছে স্যার আই বচন কিভাবে হলো? তার জন্য তো তোমাদের বচনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য তো বচন অধ্যায় গিয়ে বচনের নিয়ম সমেত ক্লাসগুলো করতে হবে। তবেই তুমি আবার এখানেও যদি নিরপেক্ষণে লজিক করতে এসে যদি আবার সেই বচন সমস্যা হয়, তাহলে নিরপেক্ষণে লজিক করে তোমার কোনো লাভ হবে না। সেই তো তুমি আগেই পড়ে থাকছো। মানে তুমি ফিলোসফিতে শুরুবাত হচ্ছে বচন দিয়ে, তো বচনটাই যদি বারবার করে প্রবলেম হয়, তাহলে তোমাকে আমি বলছি তুমি লজিক করতে যেও না, তুমি নোটগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করো। কারণ লজিক করতে গেলে তো কিছু জিনিস তো মুখস্থ রাখতে হবে, কিছু নিয়মটা তো অন্তত মুখস্থ করতে হবে। সেটাও যদি না করো তাহলে তো মুশকিল আছে, ফালতু মাথা খারাপ করে আছে। তাহলে এই যে সরকারি অফিসার এস, পি হয়ে গেল, তো হয়ে গেল এটা এস। তারপর এস শব্দটা এখানে এটা একটা লাইন হয়ে গেল। এস শব্দটা, এবার এস শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন, সরকারি অফিস। তারপর খোঁজার চেষ্টা করবো কোথায়, যে কেননা তারা বলতে কারা? তারা বলতে সরকারি অফিসার। এগুলো লজিক আমি করেছি, প্রত্যেকটা লজিক আলাদা আলাদা করা আছে, তোমরা দেখে নেবে মেইন টিউশন নিরপেক্ষণে, ঠিক আছে? এগুলো দেখাচ্ছি না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস করা আছে। শুধু একটা লজিক ক্লাস করে পরীক্ষা নিরপেক্ষণে কোনো দিনই পারবে না। তার থেকে নিরপেক্ষণে যে নোট আছে সেগুলো মুখস্থ করো। ক্লিয়ার? না হলে সময়ও গেল, পরিশ্রমও গেল, সবই গেল, পরীক্ষা 0 ফেলও করে যেতে পারো। ক্লিয়ার? লজিক তারাই করবে যারা ভালোভাবে ফুল টিউশন করেছো বা নিজে প্র্যাকটিস করেছো, জানো, তারা করবে লজিক। তাছাড়া বাকি সবাই লজিক করতে যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার হলো? কারণ লজিক সিস্টেমে আসতে হয়। মাঝখানে উড়ে এসে জুড়ে বসে লজিক কোনোদিনই শিখতে পারবে না। আগা মাথা কিছুই জানো না, মাঝখানে এসে ঢুকে আলটিমেটলি মাথাটাই শুধু খারাপ হবে। তো ওইভাবে লজিক করতে যাও না। ভালো সাজেশন দিচ্ছি, যেভাবে বলছি সেভাবে করো। এই অধ্যায়ের নোটগুলো, টিকাগুলো মুখস্থ করে নাও। আমি লিখে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, ওখান থেকে টিকাগুলো আছে, মুখস্থ করে নাও, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। তো বোঝা গেল তো কিভাবে হলো? তার মানে এটা হলো, তারপর এটা হলো, তারপর এটা হলো। তো সিদ্ধান্ত আইডেন্টিফাই করা বোঝা গেল, যৌক্তিক আকার। তো এইভাবে হচ্ছে
প্রত্যেকটা লজিক এই নিয়মগুলোই হচ্ছে মেন। তো বোঝা গেল, এই ছিল আজকের এক্সট্রা ক্লাস। বাকি ফুল টিউশন কিভাবে এই প্রশ্নের ডিটেলস উত্তর একটার স্টেপ বাই স্টেপ আসতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে। ক্লিয়ার? তারপর সংস্থান মূর্তি আলাদা ক্লাস আছে, বৈধতা বিচার আলাদা ক্লাস আছে, অবৈধ সাধ্যতা তার আলাদা ক্লাস আছে, কোনো লজিকে দোষ নেই তার আলাদা ক্লাস আছে। প্রত্যেকটা যতগুলো নিরপেক্ষণের ক্লাস আছে সবগুলো দেখো, তোমার সব সমস্যার সমাধান। তুমি যদি ফুল টিউশন করো তোমার লজিক কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো প্লিজ শেয়ার।